সুপ্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো। আজ আমি তোমাদের পড়াবো পৌরনীতি প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায়ে সুশাসন বিষয়ে সুশাসনের সমস্যাগুলি। দেখো, বর্তমান সময়ে সব রাষ্ট্রই কল্যাণমূলক রাষ্ট্র। বর্তমানে কল্যাণমূলক রাষ্ট্রে জনগণের কল্যাণ ও ব্যক্তিসত্তার পরিপূর্ণ বিকাশ ঘটানোর চেষ্টা চলছে। দমন ও নিপীড়নের মাধ্যমে মানুষকে নিয়ন্ত্রণ করে রাষ্ট্র পরিচালনার দিন বদলে গেছে। এখন শাসনের সাথে সাথে সেবা প্রদানের বিষয়টি গুরুত্ব লাভ করেছে। জনগণের জন্য প্রত্যাশিত সুশাসন সহজলভ্য কোনো বিষয় নয়। নানাবিধ সমস্যা, সংকট সুশাসনের পথে পাহাড় সম প্রতিবন্ধকতা তৈরি করে রেখেছে। এই সমস্যাগুলোকে অতিক্রম করতে না পারলে সুশাসন প্রতিষ্ঠা করা কখনোই সম্ভব নয়। এখন আসো আমরা বোর্ডে সুশাসনের সমস্যাগুলো দেখে নিই এবং পরবর্তীতে সেগুলি নিয়ে আলোকপাত করি। আসো তাহলে আমরা দেখি সুশাসনের সমস্যাগুলিগুলি কী কী। প্রথমেই আমাদের যে পয়েন্ট আসতেছে সেটা হচ্ছে আইনের শাসনের অনুপস্থিতি। আইনের শাসনের অনুপস্থিতি। দ্বিতীয় নাম্বার আসতেছে রাজনৈতিক অস্থিরতা। তৃতীয় যে পয়েন্ট সেটা হচ্ছে প্রশাসনিক স্বচ্ছতা। ও জবাবদিহিতার অভাব। চতুর্থত হচ্ছে নেতৃত্বের সংকট। পঞ্চমত হচ্ছে জনগণ ও সরকারের সম্পর্ক। জনগণ ও সরকারের সাথে সম্পর্ক। এবং ষষ্ঠত হচ্ছে দুর্নীতি। এখন আমরা এই পয়েন্টগুলির উপরে আলোকপাত করব। এবার তাহলে আমরা দেখি সুশাসনের সমস্যাগুলির মধ্যে প্রথম যে পয়েন্ট আইনের শাসনের অনুপস্থিতি। সুশাসনের অন্যতম প্রধান ভিত্তি হলো আইনের শাসন। আইনের শাসনের চর্চা না থাকায় সুশাসন প্রতিষ্ঠা করা যায় না। আইনের শাসন বলতে আমরা বুঝি আইনের চোখে সকলে সমান, কাউকে বিনা বিচারে গ্রেপ্তার করা যাবে না, রাষ্ট্রীয় জীবনে নিরপেক্ষভাবে আইন প্রয়োগের মাধ্যমে মানবাধিকার সংরক্ষণ, সংখ্যালঘু রাজনৈতিক বিরোধী শিবিরের ন্যায় বিচার পাওয়াকে নিশ্চিত করা, আইনের শাসন জনগণের অধিকার রক্ষার রক্ষাকবচ, নিরপেক্ষভাবে স্বাধীন বিচার বিভাগ এবং দুর্নীতিমুক্ত আইন প্রয়োগকারী সংস্থা আইনের শাসন প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কিন্তু অধিকাংশ দেশে যেখানে সুশাসন প্রতিষ্ঠিত হয়নি সেখানে আইন প্রয়োগকারী সংস্থা নিরপেক্ষভাবে কাজ করতে পারে না। বিচার বিভাগ, নির্বাহী বিভাগ রাজনৈতিক হস্তক্ষেপ মুক্ত হয়ে কাজ করতে পারে না, যা আইনের শাসন প্রতিষ্ঠায় একটি বড় বাধা।
যেসব দেশে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে রাজনৈতিক বাহিনী হিসেবে ব্যবহার করা হয় সেসব দেশে আইনের শাসন প্রতিষ্ঠা সম্ভব নয়, যা সুশাসনের পথে একটি বড় বাধা হিসেবে কাজ করে। দ্বিতীয় যে পয়েন্ট আমরা তাতে দেখতে পাচ্ছি রাজনৈতিক অস্থিরতা। অধিকাংশ উন্নয়নশীল দেশে রাজনৈতিক অস্থিরতা বা অস্থিতিশীলতা সুশাসনের পথে একটি বড় অন্তরায়। রাজনৈতিক অস্থিতিশীলতার কারণে দেশে অরাজকতা বিরাজ করে, আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটে, দেশে উৎপাদন ব্যাহত হয়। রাজনৈতিক অস্থিতিশীলতার কারণে দেশের রাজনৈতিক প্রতিষ্ঠানসমূহের সুষম বিকাশ ঘটে না, নেতৃত্বের বিকাশ ব্যাহত হয়ে তা সহিংসতায় রূপান্তরিত হয়। যেমন নির্বাচিত সরকারের মেয়াদ পূর্তির আগেই বিরোধী দল হরতাল, বন্ধ ঘোষণা, পিকেটিং, জ্বালাও পোড়াও করে নৈরাজ্য সৃষ্টি করে, ফলে প্রশাসন স্থবির হয়ে পড়ে, গণতন্ত্র মুখ থুবড়ে পড়ে, আর সার্বিক বিচারে সুশাসন তখন অনিশ্চিত হয়ে পড়ে। পরের পয়েন্টে আমরা দেখি প্রশাসনিক স্বচ্ছতা ও জবাবদিহিতার অভাব। উন্নয়নশীল দেশের আমলাতান্ত্রিক ব্যবস্থায় সরকারি আমলারা নিজেদের জনগণের প্রভু মনে করে থাকে। রাজনৈতিক দুর্বলতার কারণে বা সুযোগে স্বচ্ছতা জবাবদিহিতার বাইরে থাকেন প্রশাসনিক কর্তা ব্যক্তিরা। জনগণের নিকট কোনো জবাবদিহি না থাকায় অনেক সময় প্রশাসন স্বেচ্ছাচারী হয়ে ওঠে। প্রশাসনিক এরূপ ব্যবস্থায় সুশাসন মরীচিকায় পরিণত হয়। চতুর্থ নম্বরে আমরা দেখি সুশাসনের সমস্যাগুলির মধ্যে নেতৃত্বের সংকট একটি গুরুত্বপূর্ণ সংকট। সুশাসন প্রতিষ্ঠায় আরেকটি বড় বাধা বা সংকট হল নেতৃত্বের সংকট। একজন দক্ষ নেতা জাতির কাণ্ডারি। নেতৃত্বের দক্ষতা, বিচক্ষণতা ও গুণাবলী রাষ্ট্রীয় সম্পদের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করে উন্নয়নকে ত্বরান্বিত করতে পারে। আবার এর বিপরীতক্রমে একটি দেশ কালের গর্ভে বিলীন হয়ে যেতে পারে। যেমন উন্নয়নশীল দেশের জন্য মডেল হিসেবে আমরা এখানে ধরতে পারি মালয়েশিয়াকে। মালয়েশিয়ার নেতা ডক্টর মাহাথির বিন মোহাম্মদ এক্ষেত্রে এক উজ্জ্বল উদাহরণ। তার দক্ষ ও বিচক্ষণ নেতৃত্বের ফলে মালয়েশিয়াতে উন্নয়ন এবং সুশাসন প্রতিষ্ঠা করা সম্ভব হয়েছে। পক্ষান্তরে নেতৃত্বের সংকট থাকায় পৃথিবীর বহু দেশে সুশাসন প্রতিষ্ঠায় কার্যকর ব্যবস্থা গ্রহণ কখনোই সম্ভব হয়নি। শিক্ষার্থীরা, এবার আমরা দেখি পঞ্চম পয়েন্ট, সেটা হচ্ছে জনগণ ও সরকারের সাথে সম্পর্ক। সুশাসন প্রতিষ্ঠার পথে অন্যতম বড় বাধা হলো জনগণ ও সরকারের মাঝে দূরত্ব। বাংলাদেশের মতো দেশসমূহের ক্ষেত্রে দেখা যায় জনসমর্থন নিয়ে রাজনৈতিক দলগুলো সরকার গঠন করলেও এর পরে সরকারের কার্যক্রমে জনমতের প্রতিফলন ঘটে না। সরকার দলীয় স্বার্থে জনগণের বৃহত্তর স্বার্থকে বিসর্জন দিতেও দ্বিধাবোধ করে না। অন্যদিকে সামরিক কিংবা একনায়কতান্ত্রিক দেশের সরকাররা অধিকাংশ সময় জনবিচ্ছিন্ন থাকে। এসব সরকারের কার্যকলাপে অনেক সময় জনগণ সরকারকে তাদের প্রতিপক্ষ ভাবতে শুরু করে। এক সময় এ ভাবনা থেকে বিদ্রোহ দেখা দেয়। জনগণ ও সরকারের এরূপ সম্পর্ক সুশাসন প্রতিষ্ঠায় অন্যতম বড় বাধা হিসেবে কাজ করে। আমরা ষষ্ঠত যে পয়েন্টটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে দুর্নীতি। সাম্প্রতিককালে দুর্নীতি অন্যতম একটি সামাজিক ও রাষ্ট্রীয় সমস্যা হিসেবে বিবেচিত হচ্ছে। এ দুর্নীতি জাতীয় ও রাষ্ট্রীয় জীবনে দেখা হয় একটা অভিশাপ হিসেবে। সমাজ ও রাষ্ট্রীয় ব্যবস্থায় যদি দুর্নীতি প্রবেশ করে তবে সেখানে ন্যায়পরায়ণতা, আইনের শাসন আশা করা যায় না। ন্যায়পরায়ণতা ও আইনের শাসনের অনুপস্থিতি সুশাসনের পথে সরাসরি বাধা হিসেবে কাজ করে। সর্বোপরি শাসন ব্যবস্থায় দুর্নীতি জনসাধারণকে তাদের প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত করে, সামাজিক বৈষম্য সৃষ্টি করে এবং ভারসাম্যহীনতা তৈরি করে। এই অবস্থায় দুর্নীতি সুশাসনের পথে একটি বাধা সৃষ্টি করে। শিক্ষার্থী ছাত্রীরা, আজ আমরা শিখলাম সুশাসনের সমস্যাগুলির মধ্যে 6টি পয়েন্ট: আইনের শাসনের অনুপস্থিতি, রাজনৈতিক অস্থিরতা,
প্রশাসনিক স্বচ্ছতা ও জবাবদিহিতার অভাব, নেতৃত্বের সংকট, জনগণ ও সরকারের সাথে সম্পর্ক এবং দুর্নীতি সম্পর্কে। বাদবাকি পয়েন্ট আগামী ক্লাসে পড়াবো। বাসায় এগুলি মন দিয়ে পড়বে। করোনার প্রকোপ আবার বেড়েছে, তাই ঠান্ডা লাগাবে না, ঘরের বাইরে যাবে না, আর যদি যেতেই হয় মাস্ক ব্যবহার করবে। ভালো থেকো, শুভকামনা থাকবে।